Assalamu alaikum, dear viewers. Welcome to my channel and welcome to my class. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এছাড়া বিদেশে যাওয়ার জন্য হায়ার স্টাডিজের জন্য যারা যান আইএলটিএস, জিআরই, জিম্যাট এবং অন্যান্য টোফেল, স্যাট বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তো সেখানে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা বড় অংশ থাকে। ইংরেজিতে ভালো করার জন্য স্পোকেন ইংলিশ হোক আর রাইটিং ইংলিশ হোক, অবশ্যই বেসিক নলেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বেসিক নলেজ ভালো করে জানবেন তাদের জন্য ইংরেজি যে কোনো ধরনের ইংরেজি শিক্ষণটা সহজ হয়ে যাবে। সেই লক্ষ্যে আজকের ক্লাসে আমি বেসিক কনসেপ্টের উপরে নিব, যেটা ইংরেজির একদম শুরু। এরপরে আরও কিছু ক্লাস আমি নিব, এটা একাডেমিক ক্লাস, অর্থাৎ হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন জব পরীক্ষা, যেমন বিসিএস ছাড়াও বিভিন্ন সরকারি এবং বেসরকারি বা ব্যাংক জব, এরপরে ভার্সিটি অ্যাডমিশনের ইংরেজি, এগুলা ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আমরা আলোচনা করব। ও আপনাদেরকে আমি চ্যানেলটির সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ইংরেজি বা যে কোনো ভাষার ক্ষেত্রে মূলত 4টি দক্ষতা আমাদের অর্জন করতে হয়, যে 4টি দক্ষতার উপরে একজন কে কতটা ওই ভাষা জানে বা দখল আছে সেটি বোঝা যায়। সে 4টি দক্ষতা কি? সে 4টি দক্ষতা হলো LSRW, অর্থাৎ লিসেনিং, রিডিং, স্পিকিং, রিডিং, রাইটিং। শোনা, বলা, পড়া ও লেখা। লিখতে পারাটা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যেটি অত্যন্ত কঠিন, কারণ অনেকগুলো বিষয় জানতে হয়। লিসেনিংও অনেক সময় কঠিন, কারণ ভাষা না জানলে বুঝতে পারবেন না। তো এই 4টি দক্ষতা যে যত ভালো জানবে তার ওই ভাষার উপরে দখল তত বেশি হবে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয় আমাদের প্রত্যেকেরই, বা যারা হায়ার স্টাডিজ করছি বা জব ফিল্ডে, কর্পোরেট লাইফে, যে কোনো জবের জন্য ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে লক্ষ্যে যারা শিখতেছেন বা যারা প্রস্তুতি নিচ্ছেন বিসিএস এক্সামের বা ব্যাংক জবের অথবা যে কোনো জব, এছাড়া ক্যাডেট পরীক্ষায় ইংরেজি আসে, আপনারা অত্যন্ত ভালো করে ইংরেজিটা পড়বেন। তাহলে এই 4টি গঠনের জন্য আমরা 4টি দক্ষতার জন্য আমরা বেসিক স্ট্রাকচার থেকে জানব। ভাষার প্রধান কাজ যোগাযোগ রক্ষা করা, অর্থাৎ মানুষে মানুষে, জাতিতে জাতিতে, দেশ থেকে আরেক দেশে আমরা ভাষার মাধ্যমে যোগাযোগ রক্ষা করি। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয়, আমরা বা প্রত্যেক জাতি ইংরেজি ভাষা জানে বা ইংরেজিটার মাধ্যমে যোগাযোগ রক্ষা করি। এখন এই ভাষার গঠনটা কীরকম হয় সেটি জানতে হবে। সেটি হলো, প্রথমে এখানে আমি লিখে রেখেছি সাউন্ড, ভাষার যেটা একদম আদি। সাউন্ড অর্থাৎ ধ্বনি, যে ইংরেজি ভাষাতে সাউন্ড আছে 44টি। এরপরে বর্ণ, ভাষা ধ্বনির পরের যে ইউনিট একক সেটি হলো বর্ণ। বর্ণর পরে ওয়ার্ড, এরপর ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স সবার শেষে এবং সব থেকে বড় ইউনিট। আমাদের মূল লক্ষ্য সঠিকভাবে সেন্টেন্স তৈরি করা, বলতে পারা ও লিখতে পারা। আচ্ছা, সাউন্ড আমরা সচরাচর দেখি না, কথা বলার সময় সাউন্ড আমরা দেখি না। এই 44টি সাউন্ডকে প্রকাশ করা হয় ইংরেজি 26টি বর্ণের মাধ্যমে। আমরা যত ওয়ার্ড লিখি এই 26টি ওয়ার্ড দ্বারাই প্রকাশ করি, কিন্তু সাউন্ডগুলা আমরা জাস্ট প্রোনাউন্সিয়েশনের সময় সাউন্ডগুলো লাগে, যেগুলো আমরা অক্সফোর্ড ডিকশনারি বা ভালো মানের কোনো ডিকশনারি, সেখানে দেখবেন বানানগুলো দেওয়া আছে, সাউন্ড দ্বারা কিভাবে উচ্চারণ করতে হবে সেটি দেওয়া আছে, ফনেটিক ট্রান্সক্রিপশনের মাধ্যমে দেওয়া হয় একটি বিশেষ সিম্বল। সাউন্ডগুলো 44টি, ভাওয়েল এবং কনসোনান্ট মিলে। ভাওয়েল 20টি, কনসোনান্ট 24টি। আচ্ছা, বর্ণ 26টি, আমরা জানি এর ভিতর 5টি বর্ণ, 21টি কনসোনান্ট, 5টি ভাওয়েল, 21টি কনসোনান্ট। এরপর ওয়ার্ড কি? কয়েকটি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বলি ওয়ার্ড। যেমন ওয়ার্ড মানে শব্দ, অতএব ওয়ার্ড নিজে একটি ওয়ার্ড। এরপর ফ্রেজ, কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ অথবা একত্রে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো ফ্রেজ।
ফ্রেজের থেকে বড় কারা? ক্লজ। ফ্রেজ কি? ক্লজ কি? ক্লজে আমরা দেখতে পাচ্ছি ক্লজের গঠনে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টটি ব্র্যাকেটে রাখা হয়েছে, অবজেক্ট বা আদারটি। এটি হলো ব্র্যাকেটে রাখার অর্থ যে থাকলে, যদি থাকে থাকবে, না থাকলে নাই। শুধু সাবজেক্ট ভার্ব দ্বারাও ক্লজ হতে পারে। এখানে একটি বিষয়, এই ক্লজেরই বিভিন্ন অংশ কিন্তু ফ্রেজ হবে। একটি ওয়ার্ড হতে পারে অথবা ফ্রেজ হতে পারে। তাহলে ফ্রেজের থেকে বড় ক্লজ, আর ক্লজের থেকে বড় হলো সেন্টেন্স। ক্লজের অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ, আর সেন্টেন্স অর্থ বাক্য। কিন্তু গঠনে দেখা যাচ্ছে একই। হ্যাঁ, একটি ক্ষেত্রে এক, যেমন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু বাকি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সবগুলো ক্লজ হয়ে যাবে। তার মানে ক্লজ আর ফ্রেজ সেন্টেন্সের গঠন যদি এক দেখা যাচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু এক নয়। শুধুমাত্র সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি ক্লজ দ্বারা, মেইন ক্লজ দ্বারা একটি সিম্পল সেন্টেন্স হয়। তো আপনারা কি জানবেন যে ক্লজ হলো বাক্যের অংশ, অর্থাৎ একটি বাক্যে কয়েকটি ক্লজ থাকতে পারে। ক্লজে সাবজেক্ট ভার্ব থাকবে। আচ্ছা, বর্তমান ধারণা অনুযায়ী ফ্রেজের বিভিন্ন রকম আছে বা বিভিন্ন বিষয় আছে। বর্তমান ভাষাবিদরা একটি শব্দ, একটি লেটারকেও বা শব্দকেই, একটি শব্দকেই ফ্রেজ বলছেন। তো সেটি ফ্রেজ স্ট্রাকচার রুলস বলে, এটি আলাদা। তো আপনারা যেভাবে জানছেন বা জানেন সেটাই জেনে রাখেন, সাথে ও নলেজটা থাকলে সমস্যা নেই। তাহলে শব্দগুচ্ছ, কয়েকটি শব্দ একত্রে মিলে যখন একটি অর্থ প্রকাশ করবে বা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, আমরা তখন তাকে বলবো ফ্রেজ। এখন এটি হলো ভাষার গাঠনিক উপাদান। আমাদের মূল উদ্দেশ্য সঠিকভাবে সেন্টেন্স তৈরি করা। এখন আমরা ইংরেজি বাক্যের গঠন জানবো। সেটি হলো, ইংরেজিতে যখনই কেউ কোনো কিছু ভাবতে বলবে, করতে বলবে, চিন্তা করতে বলবে, আমরা প্রথম যে স্ট্রাকচারটি মাথায় আনি সেটি হলো এই গঠনটি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার। সাবজেক্ট ভার্ব, ভার্বকে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ও এস প্লাস ভি প্লাস ও দ্বারা বোঝায়, আমি লিখার সুবিধাতে লিখেছি অবজেক্ট অথবা আদার। অবজেক্ট অর্থ কর্ম, আর আদার মানে অন্যান্য। এর ভেতরে কি থাকে? সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এটি হলো আদারের অংশ। সবসময় যে ভার্বের পর অবজেক্ট থাকবে তা নয়, তখন আমরা সেটিকে আদারের কাতারে ফেলে দেব। এখন আমরা দেখি ইংরেজি বাক্যে, এই যে সবুজ কালারের দিকে তাকান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টের এস দ্বারা সাবজেক্টের নিচে সবুজ কালি, ইংরেজি বাক্যকে দুটি অংশে ভাগ করা হয়। একটি হলো সাবজেক্ট, আর অপরটি হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে, ভার্ব প্লাস অবজেক্ট বা আদার, এটিকে বলা হবে প্রেডিকেট। প্রেডিকেটের বাংলা অর্থ বিধেয়, আর সাবজেক্টের বাংলা অর্থ উদ্দেশ্য বা কর্তা। তাহলে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট অর্থ কর্তা। কর্তা কাকে বলে? যে কাজ করে বা যে কাজ করবে, যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। এখন আরেকটি অর্থে উদ্দেশ্য, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বা বাক্যে কোনো কিছু সম্পর্কে যা কিছু বলা হবে সেটি সাবজেক্ট। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখলে সহজ হবে। দেখুন, I advise the people of Bangladesh are optimistic. What he said is true. আচ্ছা, আপনারা সবাই খেয়াল করুন, সাবজেক্ট আই, এখানে এটি ভার্ব, এটি অবজেক্ট। সাবজেক্ট তাহলে কি? এই কাজটি যে সম্পাদন করছে। কিন্তু দ্য পিপল অফ বাংলাদেশ, এটি সাবজেক্ট, এটি কোনো কাজ করছে না। দ্য পিপল অফ বাংলাদেশ আর অপটিমিস্টিক, আমি পিপল অফ বাংলাদেশ সম্পর্কে কিছু বলছি, অতএব এটিও সাবজেক্ট, উদ্দেশ্য বা সাবজেক্ট। যাদের সম্পর্কে বা যার সম্পর্কে কিছু বলা হবে সেটিও সাবজেক্ট। আচ্ছা, এইখানে খেয়াল করুন, হোয়াট হি সেড ইজ ট্রু। এইখানে এটা কি? এইখানে আছে সাবজেক্ট ভার্ব, আর এটি হলো মেন ভার্ব, আর এই হোয়াট হলো রিলেটিভ ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন। এখানে যেটি বোঝানোর জন্য আমি এই
উদাহরণগুলো লিখেছি সেটি হলো সাবজেক্ট একটি ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ড হতে পারে বা ফ্রেজ। এটি কিন্তু ফ্রেজ, এটি হলো নাউন ফ্রেজ বা এনপি দ্বারা নাউন ফ্রেজ বোঝানো হয়। দ্য পিপল অফ বাংলাদেশ, এটি 1 2 3 4 চারটি শব্দের সমন্বয়ে একত্রে অর্থ দিচ্ছে যে বাংলাদেশের মানুষ বা জনগণ, তাহলে এটি ফ্রেজ। সাবজেক্ট একটি ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ড মিলে ফ্রেজ হয়ে সাবজেক্ট হতে পারে। আবার ক্লজ হতে পারে, এখানে কিন্তু ক্লজ সাবজেক্ট প্লাস ভার্ব, হোয়াট হি সেড সাথে একটি লিঙ্কার বা রিলেটিভ প্রোনাউন, হোয়াট হি সেড এই টোটালটা মিলে হয়েছে সাবজেক্ট, তাহলে একটি ক্লজ সাবজেক্ট হতে পারে। এরপরে কি ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে এই হোয়াট হি সেড সাবজেক্ট কারা হতে পারে, একটি ওয়ার্ড ফ্রেজ ক্লজ হতে পারে। আর সাবজেক্ট হয় যারা, এটি হলো কি ক্লজ, নাউন ক্লজ। সাবজেক্ট হতে পারে কোন পার্ট অফ স্পিচ, এটি আপনার জানা খুব জরুরি। সাবজেক্ট হতে পারে প্রধানত নাউন, আর প্রোনাউন নাউনের সাথে, এইটি আপনার নলেজে রাখতে হবে যে প্রোনাউন সংক্ষেপে আসলে ভাবে লেখা আমি লিখছি প্রোনাউন বোঝার জন্য। সাবজেক্ট হতে পারে কারা, কোন পার্ট অফ স্পিচ, সেটি হলো নাউন এবং প্রোনাউন। সাবজেক্ট হতে পারে কারা, নাউন এবং প্রোনাউন। একটি ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ড বা ফ্রেজ হতে পারে, একটি ক্লজ হতে পারে। তখন ফ্রেজ হয়ে যাবে নাউন ফ্রেজ, ক্লজ হয়ে যাবে নাউন ক্লজ, অথবা একটি সিঙ্গেল প্রোনাউন সাবজেক্ট হতে পারে। আচ্ছা, সাবজেক্ট কিভাবে চিনব? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা। আমরা যখন ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা, তখন আমরা সাবজেক্ট পাবো। যেমন হি ইটস আইট রাইসে যেটা লিখেছিলাম আইট রাইস, কে খায়, আমি খাই, অতএব এটি সাবজেক্ট। যদি বলতাম দে ইট রাইস, তাহলে হতো দে ইট রাইস, কারা খায়, তারা খায়। আর এটি আমরা কিভাবে বের করব? এটি বের করা যাবে যে কার সম্বন্ধে বলা হবে, কার সম্বন্ধে বলা হচ্ছে কোনো কিছু, কার সম্বন্ধে বা কার সম্পর্কে কিছু বলা হচ্ছে। যেমন কারা অপটিমিস্টিক, দ্য পিপল অফ বাংলাদেশ। অনেক সময় কি দ্বারাও যখন আইডিয়া হবে, তখন কি দ্বারাও সাবজেক্ট বোঝা যেতে পারে। অবশ্যই আমরা এখানে বুঝে যাব যে ভার্বের আগে যে অংশটা থাকবে, বস্তু থাকলে অনেক সময় কি দ্বারা হয়, বা কার সম্বন্ধে এটি জানা থাকলে হবে। প্রধানত কে বা কারা কোনো কাজ করেছে সেটি বোঝাতে আমরা সাবজেক্টকে নির্দেশ করি। এখন এরপরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। ভার্ব কি? যে সব শব্দ দ্বারা কোনো কাজ করা, যাওয়া, খাওয়া, হওয়া বা সংগঠিত হওয়া বোঝায়, তাকে আমরা ভার্ব বলি। ভার্ব দ্বারা কোনো অ্যাকশনকে মিন করা হয়, যে অ্যাকশনটি সংগঠিত হয়। ভার্ব প্রধানত দু প্রকার, ভার্বের অনেক প্রকার আছে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। এরা কিন্তু এই গঠনে হতে পারে। অক্সিলারি ভার্ব ব্র্যাকেটে রাখে, অর্থাৎ সবসময় অক্সিলারি ভার্ব বসে না, যখন থাকবে তখন বসবে, না হলে প্রধান ভার্ব দ্বারা বাক্য হবে। আচ্ছা, ভার্ব হলো ইংরেজি বাক্যের একটি প্রধান অংশ। শুধু ভার্ব দ্বারা কিন্তু ইংরেজি বাক্য গঠন হয়, তবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে। যেমন গো বললেও সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, অর্ডার বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে কি থাকছে? ও দ্বারা দুটি জিনিস, অবজেক্ট, আদার। আদারের ভেতর থাকছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি। কর্ম, কর্ম কি? কর্ম হলো ক্রিয়ার কাজকে গ্রহণ করে। কর্মটা কি? যে ক্রিয়ার কাজটি রিসিভ করে, অর্থাৎ আইট রাইস, এই রাইসের উপরে এটি সাবজেক্ট, এটি ভার্ব। এই খাওয়া কাজটা বর্তাচ্ছে রাইসের উপরে, অর্থাৎ আমি খাচ্ছি, কি খাচ্ছি? রাইস, তাহলে আমার কাজটা গ্রহণ করছে রাইস। ক্রিয়াকে আমরা সাবজেক্ট বা অবজেক্ট যাই খুঁজি না কেন, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কি বা কাকে বা কার অতি দ্বারা প্রশ্ন করতে হবে। টু হোয়াট, হোম, হোয়াট। এই প্রশ্ন করলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, কি পাবো? অবজেক্ট পাবো। I gave her a flower, আমি তাকে একটি ফুল দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে দুটি অবজেক্ট আছে। একটি হলো, এটিকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট,
ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটি ডাইরেক্ট অবজেক্ট। হোয়াট এর উত্তরে যেটি পাওয়া যায় সেটি ডাইরেক্ট, আর হুম বা টু হোয়াট এর উত্তরে যেটি পাওয়া যায় সেটি ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটি আগে বসে, ডাইরেক্ট অবজেক্টটি পরে বসে। যদি কোনো ভার্বের পরে কিছু ভার্ব আছে, সব ভার্ব দুটি অবজেক্ট নেয় না, তখন ইনডাইরেক্টটি আগে বসবে, ডাইরেক্টটি পরে বসবে। এখন ডাইরেক্ট হলো মুখ্য কর্ম, ইনডাইরেক্ট হলো গৌণ কর্ম। এই সেন্টেন্সটি যদি আমি উল্টায় লিখি, অর্থাৎ অর্ডার যদি চেঞ্জ করি, অর্থাৎ এ ফ্লাওয়ার আগে আনা যাবে, তখন আমার গিভের পরে টু বসে, এই জন্য একটি টু বসবে। এটি প্রিপোজিশন, এটি হয়ে গেল ডাইরেক্ট, এটি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো সাধারণত দেখা যায় ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হয় আর ডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচক হয় সাধারণত। ব্যতিক্রম আছে, সেটি আমি দেখাচ্ছি। কার প্রতি লিখেছি, এটি মূলত বস্তুবাচক হবে, বস্তুবাচকও হয়। যেমন I gave the car a push, অর্থাৎ আমি কি দিয়েছিলাম, এটি হলো ডাইরেক্ট অবজেক্ট, এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। দেখুন এখানে তো আমরা হুম বলছি না, এখানে বলবো টু হয়। আমি দিয়েছিলাম কারটিকে একটি ধাক্কা, কার প্রতি দিয়েছিলাম, কারের প্রতি, অতএব এটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট। সবসময় যে ব্যক্তিবাচক হবে এমনটি নয়। এটি অবশ্য অনেক আপডেট লেভেলের একটি সেন্টেন্স। তো আমরা মনে হয় বুঝতে পারছি, সাবজেক্ট অবজেক্ট যাই নির্বাচন করব আমরা ক্রিয়াকে কেন্দ্র করে করব। কে করেছে, কারা করেছে, কার সম্পর্কে কিছু বলা হচ্ছে, যে ক্রিয়াটি সেটি কার সম্পর্কে বলা হচ্ছে সেটি হবে সাবজেক্ট। কি করেছে, কাকে করেছে, বা সেটি হবে অবজেক্ট। অবজেক্ট দু প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এটি হলো আমরা বেসিক কনসেপ্ট জানছি। অবজেক্ট অনেক প্রকারের আছে, কিন্তু এই দুই প্রকারের ভিতরেই আমরা আবার সবগুলোকে দিতে পারবো। তো আপাতত বেসিক যারা জানছেন তারা এইভাবে জানেন। আমি যে গঠনটি দিলাম, এখানে গঠনটি কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, আদার আমরা বলছি সব সময় অবজেক্ট হবে না, কখনো আদার হতে পারে। তা সেটা কেমন দেখি, যেমন আই এম আ টিচার, এখানে কিন্তু আদারের ভেতরে আবার নাউনও হতে পারে, অবজেক্টই হবে সবসময় এমনটি নয়। এই যে আ টিচার, আই, এটিকে বলা হয় নাউন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের উপরে আরো ক্লাস হবে, হি ইজ গুড। এখানে দেখুন এটি কিন্তু অবজেক্ট নয়, এটি আমরা বলছি আদার, অ্যাডজেক্টিভ। এটি সাবজেক্ট, এটি ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, এটি হবে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। এজন্য আমরা বলেছি যে সবসময় অবজেক্ট না, আদার হতে পারে। কমপ্লিমেন্ট কি জিনিস, কমপ্লিমেন্টের উপরে আলাদা ক্লাস হবে। সিম্পল ভাবে কমপ্লিমেন্টের সংজ্ঞা হলো যেটি বাক্যকে পূর্ণ করে, সেটি কমপ্লিমেন্ট। তো সেই হিসেবে অবজেক্টও এক ধরনের কমপ্লিমেন্ট, কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ব্যবহারে অনেক তফাৎ আছে। আচ্ছা, যেমন ধরেন এ টিচার, যারা এই ব্যাপারটা আমার অবজেক্ট কমপ্লিমেন্টের তফাতের উপর আমি পরবর্তীতে ক্লাস দিব, আপনারা ওইটি দেখবেন, তাহলে কমপ্লিমেন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা আপনাদের হয়ে যাবে। স্বাভাবিকভাবে এখন বোঝেন আই এবং আ টিচার সেম, পদবি বোঝাচ্ছে, তার পেশা বোঝাচ্ছে, এটি হলো কমপ্লিমেন্ট, অবজেক্ট নয়। কিন্তু আই ইট রাইস, আই এবং রাইস সমান নয়। আচ্ছা, তো শুধু কমপ্লিমেন্ট হলেই কি আদার হয় না, অ্যাডভার্বও হতে পারে। হ্যাঁ, ওটাকেও কমপ্লিমেন্ট বলা যেতে পারে, বাট আপাতত আমরা এভাবে জানবো। হি গোজ দেয়ার, এখানে দেয়ারটি অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে দেখুন অবজেক্ট কিন্তু নয়, কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় না। এটি অ্যাডভার্ব, এটিকে প্রশ্ন করতে হবে কোথায়, কোথায় প্রশ্ন করলে পাওয়া যাবে। হি গোজ দেয়ার, সে কোথায় যায়, সেখানে যায়, অতএব এটি অ্যাডভার্ব। আর আমরা এই অংশ বা সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করব,
ভার্বকে। তাহলে আমরা বুঝে গেলাম যে সাবজেক্ট বা অবজেক্ট বা আদার, এটি হলো আমাদের, আমরা যখনই ইংরেজিতে কোনো কথা বলবো বা কিছু লিখবো, আমাদের প্রাথমিক চিন্তা হবে এই গঠনটি। এটি হলো ইংরেজি বাক্যের মৌলিক গঠন। সব সময় এটি ভাববো। হ্যাঁ, তফাৎ আছে, বাক্যভেদে তফাৎ আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে এটি জানবো, কারণ এখান থেকে সব আমরা বের করতে পারবো। আর একদম বেসিক লেভেল যেহেতু, সেহেতু আমরা এভাবে জানবো। আশা করি এভাবে আমরা আপডেট লেভেল পর্যন্ত চলে যাব। পরবর্তীতে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে আমাদের ইংরেজিতে ভালো করতে হলে কি কি জানতে হবে, যেমন বিশেষ পরীক্ষা প্লাস ভার্সিটি অ্যাডমিশন, এগুলাতে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ক্লজ, এরপরে পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এজন্য আপনার ইংরেজিতে ভালো করার জন্য অবশ্যই 8টি প্রকারের যে পার্ট অফ স্পিচের প্রকারভেদ উদাহরণ আছে, এগুলো জানতে হবে, এদের ব্যবহার, এর ভেতরেই বহু কারেকশন আসে। এরপরে আপনার বিশেষ করে যেসব গ্রামারগুলো আছে, যেমন ন্যারেশন, ভয়েস ট্রান্সফরমেশন, চেঞ্জ অফ ডিগ্রি, তারপরে এটি গেল গ্রামারের আইটেম। এরপরে আসতেছে আপনার ভোকাবুলারি সাইড, সিনোনিমস, অ্যান্টোনিমস, এরপরে কারেকশনের অংশ। কারেকশন কিন্তু ওই পার্টস অফ স্পিচেরই ব্যবহার। এজন্য বেসিক কনসেপ্টটি ক্লিয়ার থাকতে হবে একদম। যার যত ইংরেজি বেসিক ভালো হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ব্যবহার, টেন্সের ব্যবহার, এরপরে সেন্টেন্সের প্রকারভেদগুলা, ক্লসের প্রকারভেদগুলা, ফ্রেজের প্রকারভেদগুলা যখন ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তখন আপনারা নিশ্চিতভাবে পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ভালো করবেন। আর যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, তাহলে যেটা হবে, অনেক মুখস্থ করা হবে কিন্তু সুন্দর মতো পারা যাবে না, বা মুখস্থ করতে অনেক কঠিন লাগবে, সময় লাগবে অনেক। এই জন্য যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন বা নিচ্ছেন, আপনাদের তো রাইটিং সাইডও আছে, সেখানে ভালো করার জন্য বেসিক নলেজ লাগবে। এই জন্য আপনারা শুধু মুখস্থ না করে কিছুটা বুঝে ইংরেজি পড়বেন, আশা করি ভালো হবে। আর যারা হাই স্কুলে আছো, তাদের বলবো তোমরা সুন্দর করে পড়বে। আর তোমাদের বই দেওয়াই আছে, পার্টস অফ স্পিচ সিলেবাসে আছে সেন্টেন্স, কিন্তু অনেকে পড়ার পরে পারে না। অতএব এই জিনিসগুলো অত্যন্ত সুন্দর করে পড়তে হবে, তাহলে ভবিষ্যতে গিয়ে ইংরেজি লেখা, বলা, স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ সবই সহজ হয়ে যাবে। একটি ভাষার প্রধান দুটি রূপ, সেটি হলো কথ্য এবং লিখিত। এই কথ্য, স্পোকেন বা স্পিকিং ইংলিশটা এবং রাইটিং ইংলিশটা দুটি গুরুত্বপূর্ণ। আর দুটি জানার জন্যই বেসিক নলেজ অত্যন্ত ভালো জানা দরকার, তাহলে সে ইংরেজিতে অত্যন্ত ভালো করতে পারবে। আর ইংরেজি স্পোকেন মানে যে গ্রামার লাগে না, এই কথাটি ঠিক নয়। যারা এমনি শেখে গ্রামার ছাড়া, তারা কিন্তু অনেক ক্ষেত্রে গ্রামার ভুল করে, বা ইনফর্মাল ইংলিশটা বেশি শেখে, ফর্মালটা জানে না। অর্থাৎ গ্রামারের অত্যন্ত গুরুত্ব আছে। আর ভাষা শিখতে গেলে অবশ্যই আমরা ফর্মাল ইংলিশটা শিখবো। ইংরেজি আবার দুটো ধরন আছে, ফর্মাল, ইনফর্মাল, তারপর আরো অনেক ধরন আছে, কলোকুয়াল, স্ট্যান্ডার্ড, নানা রকম। তো আমাদের তো অবশ্যই স্ট্যান্ডার্ড এবং ফর্মালটা শিখতে হবে, যেটা সব জায়গায় গ্রহণযোগ্য। যাই হোক, বেসিক কনসেপ্টের ভেতরে আশা করি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। আর এভাবে ধারাবাহিকভাবে আমি বা আমার এই চ্যানেলে আমরা চেষ্টা করব ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যদি উপকারে লাগে তাহলে তখন ভালো লাগবে আমাদের। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আশা করি বিভিন্ন জব প্রিপারেশন, একাডেমিক ইংলিশ এবং ভার্সিটি অ্যাডমিশনের ইংরেজি, এগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। সাথে অন্যান্য নলেজও সম্ভব হলে আমরা আপলোড করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।